আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাব পুরো খবরে। 1% ভোটারদের সমর্থন প্রমাণিত না হওয়ায় মনোনয়ন বাতিল হয়েছে ডাক্তার তাসনিম জারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থীর। ঋণ খেলাপির অভিযোগে ঢাকা 2 এর জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল হকের মনোনয়নও বাতিল হয়েছে। ঢাকা মহানগরের 15টি আসনে 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। আচরণবিধি লঙ্ঘন হলেও কমিশন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ জামায়াত এবং এনসিপির প্রার্থীদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ঢাকা 6 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। বিএনপি জামায়াতের 6, 7, 8, 9, 10 আসনের প্রার্থীদের বৈধতা দেয় বিভাগীয় কমিশনার। পরে বিএনপি প্রার্থীরা তাদের অভিব্যক্তির কথা জানান। ইনশাআল্লাহ ঢাকা 17 জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিপুল ভোটে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে তারা বিপুল ভোটে নির্বাচিত করবে। সব রাজনৈতিক দল সব প্রার্থী সমান সুযোগ পাচ্ছে, সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ, প্রশাসনও তাদের দায়িত্বে নিয়োজিত। এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি। প্রতিহিংসার বাইরে, প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। এবারে নির্বাচনের প্রভাব বিস্তার, পেশিশক্তি ও কালো টাকা বন্ধে কমিশনকে পরামর্শ দেয় এনসিপি ও জামায়াতের বৈধ প্রার্থীরা। এ সময় ইসির সমালোচনাও করেন তারা। বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। রিটার্নিং অফিসাররা এবং প্রশাসন নিরপেক্ষ থাকছে না কোনো জায়গায়। কাজে প্রশাসন যদি তার নিরপেক্ষ হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশঙ্কা দেখা দেয়। রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে। আর হাতে সময় নেই, মাত্র 40 দিন পর আমাদের এই জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। জেলার 5টি আসনে 44টির মধ্যে 30টি বৈধ, 12টি অবৈধ আর একটি মনোনয়ন স্থগিত করা হয়েছে। এখন থেকে কাজ করা প্রয়োজন, সেই বিধি অনুযায়ী আমি কাজ করব। নিয়ম বহির্ভূত কোনো কাজ আমি করব না। আমি সব প্রার্থীকেই সম্মান করে বলতে চাই, সবাই শক্তিশালী। এখন ভোটাররা নির্ণয় করব কাকে বলতে। ধামরাইয়ের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সত্যিকার অর্থে ইফেক্টিভ ওয়েতে কারিগরি শিক্ষাটা অ্যাভেলেবল করতে চাই। ইলেকশনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, যেটার দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম, সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। ঢাকা 12, 13, 14, 15, 16তেও বিএনপি জামায়াত ও তাদের শরিকদের বেশিরভাগকেই বৈধতা দেয় রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্রদের অনেকেই 1% সমর্থনের বিষয়টি প্রমাণ করতে না পারায় মনোনয়নের বৈধতা পাননি। রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। সেটার সাথে আমি মোটেও জড়িত না। এটা পুরো পারিবারিক একটা প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক্যাল, এবং সেই ফিলান্থ্রপিক্যালের জন্য হয়তো তারা ঋণ নিয়েছেন, কিন্তু আমি সেটার কোনো মালিকানা নই। ঢাকা মহানগরের 15টি আসনের 194টি মনোনয়নের মধ্যে 129টি বৈধ, 63টি অবৈধ, স্থগিত 2টি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া 6 ও ঢাকা 17 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দেশের বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ কিংবা বাতিল করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া 6 ও 7 আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।
এক আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কুমিল্লা রিটার্নিং কর্মকর্তা। একই সাথে মনোনয়নে অসামঞ্জস্য থাকায় 31 প্রার্থীর মনোনয়ন বাতিল করেন তিনি। বরিশালে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। একই সাথে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও 1% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের 11 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং 2 আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা 3 আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর 2 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। চাঁদপুর 2 আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিনের বৈধ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী তানভীর হুদা সহ জামাতের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। রংপুর 5 আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী এবং জামাতে ইসলামের প্রার্থী মাওলানা গোলাম রব্বানীর মনোনয়ন বৈধ হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই শেষে পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মোহাম্মদ সার্জিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামাত সহ 7 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের মনোনয়ন। লালমনিরহাট 3 আসনে বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু এবং জামাতে ইসলামের প্রার্থী আবু তাহেরের মনোনয়ন বৈধ হয়েছে। ফরিদপুর 4 আসনের 10 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মেহেরপুরের 2 আসনে এনসিপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 5 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। আমাদের 6 জনের মধ্যে 5 জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 1 ও 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী ও 3 আসনে জেএসডির প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ছোট দলের বড় নেতাদের সংসদ সদস্য হতে হবে। শুধু দল বদল নয়, কেউ কেউ নিজ দল বিলুপ্ত করেও টিকিট নিয়েছেন বড় দলের। ছোট দলের বড় নেতারা বিলীন হয়েছেন বড় দলে। একে রাজনীতির নৈতিক স্থলন হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। এর বাইরে এবার নির্বাচনে অংশ নেয়নি নিবন্ধিত 9টি রাজনৈতিক দল। আবার নিবন্ধিত অনেক দল আছে যাদের নাম ও দলীয় প্রতীক জানে না সাধারণ মানুষ। নিয়ামুল আজিজ সাদেকের আরও একটি রিপোর্ট। আগামী নির্বাচনকে সামনে রেখে দল বিলুপ্ত করে অন্য দলে বিলীন হওয়ার ঘটনা যেমন প্রত্যক্ষ করছেন ভোটাররা, তেমনি ছোট দলের বড় নেতারা দৌড়ঝাঁপ করছেন বৃহৎ দলের সাথে জোট ও মার্কার সমঝোতায়। এই যেমন এলডিপির একাংশের সভাপতি সাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে লক্ষ্মীপুর 1 থেকে ধানের শীষে নির্বাচন করছেন। রাজনৈতিক দল নীতিনিষ্ঠ অবস্থানে থাকে তাহলে অবশ্যই তার নিজস্ব প্রতীক, নিজস্ব নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেই সমস্ত কর্মকাণ্ড অগ্রসর করা দরকার। দলটি আসলে এই 5 বছর যেহেতু একজন লিডারশিপ হারাচ্ছে, সেখানেও দলটা বিলুপ্ত হয়ে যাওয়ার অথবা দলটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অথবা দলটি আপনার শুধু নামকাস্ত দল থাকার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে। জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদাও একইভাবে নিজ দল বিলুপ্ত করেছেন। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দেয়ায় তাকে বহিষ্কার করেন সভাপতি নুরুল হক নূর। তবে এই নূরও বিএনপির সাথে আসন সমঝোতা করে নিজ দলের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করছেন। যদিও বিএনপি সেখানে ধানের শীষের প্রতীকে প্রার্থী দেয়নি। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি ববি হাজ্জাজ ইতিমধ্যে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর এলডিপির আরেকটি অংশের মহাসচিব রেদওয়ান আহমেদ নিজ দল ছেড়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের জন্য। 2-1 সব দলই এরকম হয়ে থাকে, বড় বড় দলও হয়েছে। আমাদের মুখ্য বিষয় হলো আমরা একসাথে বড় দলগুলোর সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে আমরা আছি। স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে
কারণ নির্বাচনের অনেক বিষয় আশায় আছে, সেগুলো নিয়ে এখন লম্বা আলোচনা আপনাদের সাথে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে সেই কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করব। দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়। আগের সংসদ নির্বাচনগুলোতে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার নজির ছিল, কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের এবারের সংশোধনীর ফলে জোট হলেও নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে প্রার্থীকে। কনফার্ম করার জন্য মূলত আসলে বড় দলের প্রতীকে তারা নির্বাচন করছে। এটা রাজনৈতিক দিকভাবে চিন্তা করলে জিনিসটা ঠিক মঙ্গলজনক হয় না। কোন দল থেকে নেতাকর্মীরা বের হয়ে অন্য কোন দলে জয়েন করবেন, কোন দল থেকে বের হয়ে আসবেন। সুতরাং এটাতে আমার মনে হয় না এটা খুব একটা অস্বাভাবিক কিছু আমরা দেখছি। নিবন্ধিত 61টি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন এলাকার ভোটাররা কতটি দলের নাম ও তাদের প্রতীক চেনেন। গরুর গাড়ি কার প্রতীক এটা জানেন? না, আসলে জানি না। না, ওই গরুর গাড়ি ওই মারখান না, না ওটা চিনি না ভাই। আন্দালিব রহমান পার্থ, তাকে তো চেনেন? হ্যাঁ, তাকে চিনি, কিন্তু তার মার্কা চিনি না, তার দলের নামও এখন ভুলে গেছি। রাজনীতি যারা করে, আমার যতটুকু ছোট মন মানসিকতা মনে হয়, এরা বেশিরভাগ হচ্ছে সুবিধাবাদী। যদিও 52টি দল এবার অংশ নিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দাফনের 4 দিন পরও খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল দেখা গেছে। ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তারা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবীদের কল্যাণে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। আগামীতে সেই ধারা বজায় রাখবে বিএনপি। আর কারাগারে নির্যাতন করে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। ইফতেখার রেজার রিপোর্ট। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো কবর। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সবাই ফুলের ঝাঁপি হাতে নিয়ে সকাল থেকে আসতে শুরু করেন জিয়া উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় তিনি বলেন, শ্রমজীবীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রাখবে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলে ঘোষণা করে আমাদের সবাইকে সম্মানিত করেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। আর এই শ্রমজীবী মানুষের জন্য তার অসংখ্য অবদান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শ্রমজীবী মানুষের জন্য অনেক কিছু করেছেন। তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে চিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। পায়ে হেঁটে তিনি কারাগারের মধ্যে গিয়েছিলেন। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন? এদিন শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ফাতেহা পাঠ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মোনাজাত করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়া সম্পর্কে আরও খবর থাকছে সংবাদের দ্বিতীয় অংশে।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার সহ 4 দফার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়। এরপর কারওয়ান বাজার, বাংলা মোটর, মগবাজার, মতিঝিল হয়ে শাহবাগে এসে কর্মসূচি শেষ হয়। কর্মসূচি থেকে হাদি হত্যাকাণ্ডের জড়িতদের 24 দিনের মধ্যে বিচারের আওতায় আনা, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থাকা আওয়ামী লীগের দোসরদের চাকরিচ্যুত করার দাবি জানানো হয়। 6 জানুয়ারি পর্যন্ত সারা দেশে চলবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি। এছাড়া 7 জানুয়ারি থেকে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। শহীদ হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এর আগে দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। শুধু ইনকিলাব মঞ্চ নয়, ওসমান হাদি হত্যার বিচার ছাত্রদলও চায়। উল্লেখ করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তবে কেউ এই সুযোগে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ধ্যায় জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদির বিচারের দাবিতে করা কর্মসূচির মাধ্যমে কেউ ষড়যন্ত্র করতে সচেষ্ট হলে তা কঠোরভাবে দমন করবে ছাত্রদল। গণতন্ত্রের অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে রাকিব আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ আর তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে ছাত্রদল। ইনকিলাব মঞ্চের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হচ্ছে কিংবা যেভাবে একত্রিত হচ্ছে, আমরা আজকের এখান থেকেও আবারও বলছি, আমরা ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অনতিবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। এটা বারবার বলে আসছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল, কিন্তু সেখানে আমরা সন্দেহ প্রকাশ করছি সেই ব্যানারকে ব্যবহার করে কেউ না কেউ তো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশপ্রেম, নৈতিকতা, বিচক্ষণতা, অসীম ধৈর্য ও সাহসের কারণেই বেগম খালেদা জিয়া দেশের আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বেগম জিয়ার মৃত্যুর পর মানুষের যে শোক ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে তা সমাজে তার প্রভাব ও গ্রহণযোগ্যতার শক্ত প্রমাণ। তিনি বলেন, ইমাম খুমেনির পর এত বড় জানাজা বেগম খালেদা জিয়ার মানুষের অন্তরের গভীর ভালোবাসা ছাড়া এমন দৃশ্য সম্ভব নয়। তিনি আরও বলেন, বিরোধীরা তার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করলেও তিনি কখনো প্রতিবাদ বা প্রতিশোধের রাজনীতিতে যাননি। অসীম ধৈর্য ও সাহসের কারণেই বড় বড় সংকটেও বেগম খালেদা জিয়া নিজেকে অটল রাখতে পেরেছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। এ সময় সংগঠনটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক বইয়ে স্বাক্ষর শেষে অঞ্জন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এছাড়া তার পরিবার দ্রুত শোক কাটিয়ে উঠে সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ হয়েছে, জানিয়ে অ্যাডকোর সভাপতি বলেন, সাক্ষাতে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। এ সময় অ্যাডকোর মহাসচিব আব্দুস সালাম জানিয়েছেন, খালেদা জিয়ার প্রয়াণে অ্যাডকো পরিবার শোকাহত। আমাদের প্রকাশ করার জন্য, কারণ টেলিভিশন তো বাংলাদেশের সব জায়গাতে এতগুলো টেলিভিশন, তো আমরা সবাই একসাথে আছি এবং আগামী দিনে একসাথেই থাকবো, এই ভাবটাই আমরা প্রকাশ করতে এসেছি। আদার দেন আমরা যেটা কন্ডোলেন্স বইয়ে লিখেছি আমাদের মরহুম খালেদা জিয়ার জন্য। দেশ যেন ওনার যে মঠো বা ওনার যে দিক নির্দেশনা ছিল সেইভাবে যেন দেশ এগিয়ে যাক, এটাই আমাদের কামনা।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক অব্যাহত। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও বেগম খালেদা জিয়া রয়েছেন মানুষের স্মরণ, মোনাজাত আর প্রার্থনায়। বিএনপি নেত্রীর সংগ্রামী জীবনকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। জুবায়ের প্রধানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শনিবারও তাকে স্মরণ ও দোয়া মোনাজাত করেন শোকার্ত মানুষেরা। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে লায়ন্স ইন্টারন্যাশনাল ও মাল্টিপল জেলা 315 বাংলাদেশ। এ সময় বেগম জিয়ার সংগ্রামী জীবনকে স্মরণ করেন আলোচকরা। স্যাক্রিফাইস, তার প্যাশন যেন আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সাহায্য করে, এই আজকে যাচ্ছি দোয়া আপনাদের। ওনার কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে। গণতন্ত্র, আপসহীন ব্যক্তিত্ব, সব দিক দিয়েই উনি আসলে শিক্ষণীয় বিষয়। উনি একজন বড় মাপের মানুষ ছিলেন, যার কারণে আমরা বিশ্বাস করি যে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করবেন। ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরাও দোয়া করব আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করে। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানকে স্মরণ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় দায়িত্ব পালন করা সাবেক সিএসএফ সদস্য মোহাম্মদ আশরাফ হোসেন খান হীরা বিএনপি চেয়ারপারসনের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন। যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কেন জানি মনে হচ্ছে লাখো বাংলাদেশের বহু তরুণের মতন, অনেক মানুষের মতো যারা মা হারা হয়েছেন, আমিও মনে হয় তাদের মধ্যে একজন, আমিও মা হারা হয়েছি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনায় প্রার্থনা করা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। সরাইল আশুগঞ্জে নির্বাচনী আসনে জমজমাট লড়াইয়ের আশা করছেন সাধারণ মানুষ। জোটের প্রার্থীর কাছে আসন ছেড়েছে বিএনপি, সমীকরণে বিদ্রোহী প্রার্থীরাও। তবে অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অনেকটাই নির্ভার। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। ক্যামেরায় ছিলেন রনি রায়হান। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর উন্নয়ন প্রকল্পের বেড়াজালে অতিষ্ঠ জনজীবন। দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে কচ্ছপ গতিতে মহাসড়কের কাজ চলছে। বৃষ্টি মৌসুমে কতটা নরক যন্ত্রণা নেমে আসে তা সহজে অনুমেয়। নির্বাচন যখন আর মাস দূরে, তখনই প্রশ্ন ওঠে, তাহলে জনপ্রতিনিধিরা কেমন ছিল এই অঞ্চলের? দুর্ভোগ কমানো তো দূরে থাক, নাগরিকদের ন্যূনতম দুঃখ দুর্দশায় পাশে ছিলেন না কেউ। এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা আর চাই না, আমরা চাই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা তো চাই এবারে ভোট সুস্থ হোক, সুন্দর হোক, সবাই ভোট দিতে যাক, সবাই ভোট দিতে পারুক। স্থানীয় ভোটাররা ধারণা করছেন বিএনপির অঘোষিত দুর্গ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি এবার হাতছাড়া হতে যাচ্ছে। কেননা জোটের সমীকরণ তো রয়েছেই, তার উপর যুক্ত হয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। আর সেসব সুযোগ নিতেই মুখিয়ে আছে জামায়াত ও তার নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীরা। আর শেষ সময়ে যুক্ত হতে পারে জাতীয় পার্টিও। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার এই আসনটি। ভোটার আছে 4 লাখের বেশি। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসন ছিল বিএনপি ও এরশাদের জাতীয় পার্টির দাপট। একবার করে জয় পেয়েছে ইসলামী ঐক্যজোট, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী। এবার আসনটিতে ধানের শীষের প্রার্থী নেই। আসন সমঝোতায় কপাল পুড়েছে স্থানীয় নেতাদের। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা ও তরুণ দে। দ্বিধা বিভক্তির শঙ্কার মাঝেই দলটির বিদ্রোহীরা হতে পারেন জোটের প্রার্থীর জন্য মূল চ্যালেঞ্জ। আমি কোনো প্রকারের সামান্যতম ক্ষুদ্রতম কোনো চ্যালেঞ্জ মনে করি না। বিএনপি ঐক্যবদ্ধভাবে তার অঙ্গ সংগঠন সহ সকলে মিলে আমার কাজ করবে। এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী জোটের 3 দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনে। ঐক্য ধরে রেখে আসন নিজেদের করতে মরিয়া সবাই। একজন এমপি মন্ত্রী এলাকা ছিল,
তার গ্রামের বাড়িতে আমি হেঁটে যেতে হয়েছে, আমি বাইসাইকেলে যেতে পারি না, কারেন্টে যেতে পারি নাই। তেমন একটা মানুষ মেম্বার পাস করলে তারা গ্রামের কাজটা করে, এই যে এমপি মন্ত্রী হওয়ার পর তার কাজটা করা নাই। এই সবগুলোর কারণেই জনগণ ওই সমস্ত নেতাদের প্রতি অনেকটা শ্রদ্ধা কমে গেছে। আর এই ফাঁকেই জামাতকে তার সবচেয়ে ভালোবাসার একটা বস্তু হিসেবে ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিতে পেরেছে বলে মনে করছি। বিএনপি জামায়াত জোট ছাড়াও এই আসনে ভোটের সমীকরণ পাল্টে দিতে পারেন জাতীয় পার্টির নেতা জিয়াউল হক মৃধা। তবে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান থাকায় কিছুটা বিপাকে থাকবেন বলে মত ভোটারদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ব্রাহ্মণবাড়িয়া। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।